আসসালামু আলাইকুম গাইস, চলে আসলাম অর্ধাঙ্গিনীর শেষ পর্ব নিয়ে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। মুমুর নাম শোনার পর নিজেকে আর আটকে রাখতে পারছি না। নেহা দরজার মাঝে দাঁড়িয়ে, আমি দরজার এ পাশে দাঁড়িয়ে। নেহাকে হাত দিয়ে সরিয়ে দ্রুত ভিতরে ঢুকলাম। মুমু খাটের এক পাশে বসেছিল, আমায় দেখেই সাথে সাথে দাঁড়িয়ে গেল। মুখ ফুটে কিছু একটা বলবো সেই শক্তিটা আমার মাঝে পাচ্ছি না। শরীরের সব অঙ্গ একসাথে কাজ করা বন্ধ করে দিয়েছে, শুধু চোখ দুটো ছাড়া। কতদিনের তৃষ্ণা চোখ দুটোয় জমে আছে, আজ সেই তৃষ্ণা মিটিয়ে নিচ্ছে শরীরের অন্য সব অঙ্গকে অকেজো করে। কেন জানি না নিজের অজান্তেই চোখের কোণা থেকে কয়েক ফোঁটা অভিমান গড়িয়ে পড়লো। এতক্ষণ বুঝলাম সবার কান্নাটা আসলে অভিমান ছিল। নিজেকে কন্ট্রোল করা এক প্রকার অসম্ভব হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আমি তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে আসলাম। কেন আসলাম সেই কারণটা আমার অজানা। কোথায় যাব গন্তব্যও আজ অজানা। তবে দূরে যতটা সম্ভব মুমুর থেকে দূরে যাব। কিন্তু আমার সাথে চৌম্বক ধর্মের বিপরীত রুমে কাজ করছে। মুমুর থেকে যতই দূরে সরে যাচ্ছি ততই আমার মুমুর কাছে টেনে নিচ্ছে। আমায় দিয়ে এই মায়া কাটিয়ে চলে যাওয়া সম্ভব নয়। আবার পিছনে ফিরে দৌড়ে মুমুর রুমে আসলাম। মুমু খাটে বসে আছে। আমি পিছনে গিয়ে মুমুর কাঁধে হাত রাখতেই পিছনে ফিরে আমায় দেখে উঠে শরীরের সমস্ত শক্তি দিয়ে আমায় জড়িয়ে ধরলো। আমিও তাকে শক্ত করে জড়িয়ে নিলাম বাহুডোরে। সময়টা কেমন ঘোরের মাঝে কেটে যাচ্ছে, বুঝতে পারছি না কি করছি, কেন করছি। শুধু এতটুকুই বুঝতে পারছি, বুকের মাঝে যে তৃষ্ণার সমুদ্র শুকিয়ে চৌচির হয়েছিল, আজ সেটা কান্নায় কান্নায় পূর্ণতা পাচ্ছে। বুকের বা পাশে শীতল অনুভব হচ্ছে। হয়তো পাগলিটাও চোখের পানি দিয়ে আমার বুকটা ভাসিয়ে দিচ্ছে। মুমুর সাথে কথা না বলে আমি মুমুকে সরিয়ে দিয়ে চলে আসলাম। মনের মাঝে হাজারো প্রশ্নের উকিঝুঁকি দিচ্ছে, সব প্রশ্নের উত্তর অজানা। নেহা আর নয়নার সামনে তাকে লজ্জা দিতে চাই না। দূরে থাক বা কাছে, সে তো সবসময় আছে বুকের বা পাশে। তাই তাকে আর কিছু জিজ্ঞেস করিনি। এখন সন্ধ্যা, মাথায় একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কেন চলে গেল, আবার কেন ফিরে আসলো। চারদিকে কি ঘটছে সেটা আমি কিছুই বুঝতে পারছি না। আমার ধ্যান শুধু এবং শুধুই মুমু। হঠাৎ মোবাইলের বিরক্তিকর রিংটোনে ধ্যান ভেঙে যায়। একটা অজানা নাম্বারের দিকে তাকিয়ে থাকতেই কল কেটে গেল। এতক্ষণ ধরে ভাবলাম কে হতে পারে। পরক্ষণে মনে পড়লো তানিশাকে কার্ড দিয়েছি। পরের বার কল আসতেই রিসিভ করলাম। হ্যালো, ওপাশ থেকে বলল আমি তানিশা। হ্যাঁ বলো। তানিশা বলল কিছু বললে না যে। আমি বললাম কোন বিষয়ে। আমি ইন্টারভিউ দিলাম যে। আমি বললাম ও আচ্ছা, তুমি কাল একবার অফিসে এসো, আমি তোমার সব বুঝিয়ে দিব। তানিশা বলল সত্যি, আমি খুব খুশি। আজ ফ্রি আছো, আমি তোমায় ট্রিট দিব। আমি বললাম আমার ভালো লাগছে না, কাল কথা হবে, এখন রাখি। তানিশা বলল মন খারাপ। আমি কিছু না বলে কল কেটে দিলাম। এরপর আরো 2-3 বার কল দিলেও রিসিভ করিনি। এবার অন্য আরেকটা নাম্বার দিয়ে কল দিছে। রাগ ধৈর্যের চরম শিখরে পৌঁছে গেছে। কল রিসিভ করে বললাম কি সমস্যা তোমার। বললাম না ভালো লাগছে না, তবুও বারবার কল দিচ্ছ কেন। বললাম তো কাল অফিসে আসো, সব বুঝিয়ে দিব। কথা বোঝো না নাকি। কথাগুলো এক নিঃশ্বাসে বললাম। ওপাশ থেকে উত্তরের অপেক্ষা না করে কল কাটতে যাব, তখনই একটা নিঃশ্বাসের শব্দ কানে আসলো। কিছু কিছু মানুষের নিঃশ্বাসের শব্দ এতটা পরিচিত হয়ে যায়, সেটা কখনো কল্পনাও করা যায় না। এরপর আমি আবার বললাম হ্যালো। ওপাশ থেকে কোনো সারা শব্দ নেই। জিজ্ঞেস করলাম কে। ওপাশ থেকে বলল আমি। শব্দটা শুনে আমার রক্ত শীতল হয়ে গেল। মুখ ফুটে কিছু বলবো সেই শক্তি নেই। সে বলল তুমি কি ব্যস্ত। এবার আমি নিস্তব্ধ, কথা বলার মতো কিচ্ছু পাচ্ছি না। ওপাশ থেকে বলল কি হলো, চুপচাপ কেন, কিছু বলো। আমি কি কল কেটে দিব। এবারও মুখ দিয়ে বিন্দুমাত্র শব্দ বের হলো না। আমার এপাশে থেকে কোনো সারা শব্দ না পেয়ে মুমু কল কেটে দিল। হ্যাঁ ঠিক ধরেছেন, ওপাশ থেকে মুমুই কথা বলছিল। ফোনটা আসলে মুমুই দিয়েছিল। ফোনটা পাশে রেখে চোখ জোড়া 2 হাতের তালুতে মুছলাম। আব্বু এতক্ষণ দরজায় দাঁড়িয়ে ছিল, সেটা খেয়াল করিনি। হঠাৎ আব্বু আমার কাছে এসে বলল কি হয়েছে, কান্না করছিস কেন। কিছু না আব্বু। আব্বু বলল মুমুর কথা মনে পড়ছে। আব্বু হয়তো জানে না মুমু ফিরে আসছে, তাই আমার কথা বলছে। আব্বু বলল তোকে কতবার বললাম আবার নতুন করে সব শুরু কর। এখনো তোর বয়স শেষ হয়নি যে তুই মুমুর স্মৃতি নিয়ে বেঁচে থাকবি। আমারও তো স্বপ্ন জাগে, তোর বাচ্চা হবে, তাদের সাথে খেলবো, আনন্দ করব। বুড়ো বয়সে এটাই তো ছেলে মেয়েদের থেকে আশা আমাদের। তোর মা তো নাতি নাতনির মুখ দেখার আগেই চলে গেল, আমাকেও কি ওভাবেই চলে যেতে হবে। আমি বললাম আব্বু তুমি যাও প্লিজ, আমার কিছুই ভালো লাগছে না। আব্বু বলল একটু ভাব, আমি মেয়ে দেখি। আমি বললাম পরে জানাবো, তুমি এখন আসো। আব্বু চলে গেল। বাইরে মেঘের গুরুম গুরুম আওয়াজ কানে পড়ল। এতক্ষণ কল্পনা জগতে হারিয়েছিলাম, তাই বুঝতে পারিনি বাইরে টুপটাপ ফোটা বৃষ্টি নামছে। মন তো আমার খারাপ, তবে আকাশ কাঁদছে কেন। আম্মুর ছবিটা মেঝের উপর দাঁড় করিয়ে দালানে হেলান দিয়ে রেখে তার সামনে মাথা রেখে শুয়ে পড়লাম। চোখ বুজে অনুভব করলাম আম্মুর কোলে মাথা রেখে শুয়ে আছি। টুপটাপ ফোটা বৃষ্টি আমার শরীর ভিজিয়ে দিচ্ছে, আর এদিকে মনের মাঝে জমা অনেক শব্দ নিজের অজান্তেই আনন্দমনে মুখ থেকে বেরিয়ে আসছে। কেন আম্মু, আমার সাথেই কেন। আমি কি এমন অপরাধ করেছি বলতো। যাকে নিয়ে স্বপ্ন দেখি সেই ছেড়ে চলে যায়। ওরা তো সবাই পর ছিল, তুমি কেন গেলা। আমি যে তোমায় ছাড়া থাকতে পারছি না। তোমার ছেলে এখন বড় হতে পারেনি আম্মু, তোমার ছেলের এখনো কান্না পায়। আর কোলে মাথা রেখে কাঁদবে। আব্বু এমন কেন, তুমি তো জিজ্ঞেস করতো কি হয়েছে, কিভাবে হলো, কেন হলো।
মাথায় হাত বুলিয়ে দিতে, তবে আব্বু এমন করে না। তুমি ঠিকই বলতে আম্মু, মায়ের চোখ অদ্ভুত জিনিস, একবার বুঝে গেল পুরো পুরো দুনিয়া পর হয়ে যায়। আমার আর এই পর দুনিয়ার মাঝে রেখো না আম্মু, আমি তোমার কাছে যাব। আমার এখন খুব কষ্ট হয় আম্মু, কষ্ট রাখার ঝুড়ি তুমি ছিলে, আজ তুমিও আকাশের তারা। আমার কষ্টে নুয়ে যাচ্ছি আমি মুক্তি চাই আম্মু, আমার মুক্তি প্রয়োজন। আমায় তোমার কাছে নাও আম্মু, আমি তোমার কাছে যাব। শরীরে হালকা হালকা জ্বর লাগছে, তবুও ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসের দিকে রওনা হলাম। কাজে বিন্দুমাত্র মনোযোগ বসছে না। হঠাৎ তানিশা দরজায় নক করলো। আসবো? আমি বললাম হ্যাঁ আসো। কেমন আছো? এই তো, তোমার কি খবর? তানিশা বলল ভালোই। তারপর? আমি বললাম তারপর কি? তানিশা বলল ডাকলে যে আমায়? ও হ্যাঁ, তোমায় ডেকেছি একটা প্রস্তাব দিতে। প্রস্তাবের কথা বলতেই তানিশার চোখে উজ্জ্বল আভা ফুটে উঠল। কি প্রস্তাব? আমি বললাম তোমার যদি কোনো আপত্তি না হয় আমি তোমার সন্তানের দায়িত্ব নিতে চাই। তানিশা বলল আমি কখনো ভাবিনি তুমি এমনটা বলবে। তুমি এখনো আমায় ভালোবাসো? আমি বললাম আমি ঠিক বুঝতে পারছি না, এখানে এখনো তোমায় ভালোবাসার প্রসঙ্গ আসলো কই থেকে? তানিশা বলল তুমি যদি আমায় ভালোই না বাসো তবে আমায় বিয়ে করে আমার সন্তানের দায়িত্ব নিতে চাইতে না। আমি কিছুক্ষণ তানিশার দিকে তাকিয়ে থাকলাম। তোমরা মেয়েরা কি ইচ্ছে করে এমন করো নাকি স্বভাবতই তোমরা একটু বেশি বুঝো? তানিশা বলল মানে? আমি তোমার সন্তানের দায়িত্ব নিতে চাই মানে এই না যে আমি তোমায় বিয়ে করে তোমার বাচ্চাকে আমার পরিচয় বড় করব। আমি বলেছি তোমার বাচ্চার সঠিক লালন পালনের ব্যয় বহন করব। তানিশা বলল ও, এটার প্রয়োজন হবে না, সন্তানটা যেহেতু আমার তার ব্যয়ও আমি বহন করতে পারবো। তানিশা বলল তুমি কি এসব বলার জন্য ডেকেছো? আমি বললাম তোমার জব আমার বন্ধুর কোম্পানিতে করে দিয়েছি, তুমি চাইলে আগামীকাল থেকে জয়েন করতে পারো। তানিশা বলল আমি ভেবেছিলাম তুমি তোমার কোম্পানিতে আমার জব দিবে। আমি বিশ্বাসঘাতক মানুষকে সবসময় দূরে রাখতেই পছন্দ করি। তানিশা বলল তুমি কি আমায় অপমান করার জন্য ডেকেছো? আমি বললাম তুমি ভুল ভাবনা মন ধারণ করছো, তাই তোমার ভুল ভাবনা ভেঙে দিলাম। তানিশা বলল আমি আসি তাহলে। আমি বললাম ঠিকানাটা নিয়ে যাও অফিসের। তানিশা বলল প্রয়োজন হবে না। তানিশা চলে গেল। মোবাইলটা হাতে নিয়ে দেখি 11:30 বাজে। মোবাইলটা টেবিলে রাখতেই কল আসলো। নাম্বারটা সেভ করা নেই, তাই কিছুক্ষণ সময় নিয়ে তারপর রিসিভ করলাম। হ্যালো, ওপাশ থেকে বলল ভাইয়া কই তুমি? আমি তো অফিসে, কিন্তু নয়না এটা কার নাম্বার? নয়না বলল এটা মুমু আপুর নাম্বার, তুমি একটু আমাদের বাসায় আসতে পারবে? কবে? নয়না বলল এখনই, তোমার দরকার আছে। মাঝে মাঝে একটু দরকার ছাড়াও ডেকো, মনটা শান্তি পাবে। আমার এক বাক্যে নয়না চুপ হয়ে গেল। কল কেটে দিয়ে একটা টেক্সট করলো, আপু তোমায় ডাকছে, কি যেন জরুরি কথা বলবে, আর আমি তোমায় কোনোদিনও কল দিব না। ঠোঁটের কোণে কিঞ্চিত হাসি ফুটে উঠল। সবাই আমার উপর অভিমান করে, কিন্তু আমার অভিমান করার মতো কেউ নেই। জ্বরটা এখনো কমছে না, তবুও উঠে মোমোদের বাড়ির দিকে রওনা হলাম। ওই যে একটা কথা আছে না, শারীরিক কোনো ব্যথা পুরুষকে ঘায়েল করতে পারে না, পুরুষকে ঘায়েল করতে হলে তাকে মানসিক যন্ত্রণা দিতে হয়। প্রকৃতপক্ষে শারীরিক ব্যথাকে পুরুষ প্রাধান্য দেয় না, শুধু তার কাছের মানুষের সুখের কথা ভেবে। যখন আমি মোমোদের বাসায় পৌঁছই তখন দেখি গতকালের ফুটফুটে বাচ্চা মেয়েটা একা একা সোফায় বসে খেলছে। আমায় দেখার সাথে সাথে ভয় পেয়ে দৌড়ে উপরে চলে গেল। আমি চারদিকে চোখ বুলিয়ে নিলাম, কেউ নেই। হঠাৎ চাচি রান্নাঘর থেকে বের হয়ে এসে বলল কখন আসলে বাবা? এই তো এখনই। চাচি বলল মুমুর কাছে আসছো বুঝি? আমি বললাম হ্যাঁ, নয়না কল দিয়ে ডাকলো। চাচি বলল ও আচ্ছা, ওরা ছাদে আছে, তুমি বসো, আমি ওদের ডেকে দিচ্ছি। আমি বললাম আপনাকে কষ্ট করতে হবে না চাচি, আমি ছাদে যাচ্ছি, আপনি বরং রান্না করুন। আমায় দেখে নয়নার রাগী চোখ দুটো যেন জ্বালিয়ে দিচ্ছে আমায়। নয়না বলল আপু আমি চলে গেলাম, তোরা কথা বল। নয়না চলে গেল। মুমু পিছনে ফিরে আছে। আমি চুপচাপ মুমুর পিছনে দাঁড়িয়ে আছি। একটা সময় যার সাথে কথা ফুরতো না, আজ তাকে কি বলবো, কিভাবে কথা শুরু করব সেটাই ভেবে পাচ্ছি না। বেশ কিছুক্ষণ নীরবতার পর মুমুই বলতে শুরু করলো, চুপচাপ দাঁড়িয়ে আছো যে, আমার সাথে কথা বলতে ইচ্ছা করছে না? আমি বললাম ঠিক তা নয়, কিন্তু কি বলে শুরু করব সেটাই ভেবে পাচ্ছি না। মুমু বলল কেমন আছো? আমি বললাম এই তো চলছে। মুমু বলল তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলার ছিল। আমি বললাম গুরুত্বপূর্ণ কথা? সেটাও আবার আমার সাথে? আচ্ছা বলো শুনি। বাচ্চাটা যেহেতু আমার একার নয়, তুমি যেহেতু তার বাবা, তাই তার বিষয় নিয়ে তোমার সাথেই তো কথা বলবো, তাই না? আমি বললাম মানে? কোন বাচ্চা? মুমু বলল তুমি রুহিকে দেখোনি? আমি বললাম নিচে যে বাচ্চাটা আছে ওইটা আমার বাচ্চা? মুমু বলল আমি আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারলাম না। মুমুর সামনে থেকে দৌড়ে নিচে চলে আসলাম, আর সেই ছলছল চোখ শুধু আমার সন্তানকে খুঁজে যাচ্ছে। অবশেষে মুমুর রুমে পেলাম। দেখার সাথে দৌড়ে গিয়ে বুকে জড়িয়ে নিলাম, কপাল গায়ে চুমু দিয়ে ভরিয়ে দিলাম। আজ আমি আমার হারানো রাজত্ব ফিরে পেয়েছি, এতটাই আনন্দ হচ্ছে। রুহি আমার থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য কান্না করছে। তাকে কোল থেকে নামাতেই দৌড়ে পালিয়ে গেল।
মুমু দরজার কাছে দাঁড়িয়ে রুহি গিয়ে মুমুর পিছনে লুকালো। আমি বললাম, আম্মু এদিকে আসো, আমি তোমার বাপি, আসো, অনেক খেলনা কিনে দিব। মুমুও কয়েকবার বলল কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না, ও আমার কাছে আসবে না। মুমু বারবার বলার কারণে মুমুকে ছেড়ে দৌড়ে বাইরে চলে গেল। আমি বললাম, ও আমার কাছে আসতে চায় না কেন? মুমু বলল, হয়তো তোমাকে ভয় পায়। আমি বললাম, কিন্তু কেন? জানি না। চোখ মুছে খাটের একপাশে বসলাম। এরপর মুমুকে বললাম, কি বলার জন্য ডেকেছো? মুমু বলল, ওকে স্কুলে ভর্তি করিয়ে দিতে হবে, কোথায় দিলে ভালো হবে সেটা তো তুমি ভালো বুঝবে। আমি বললাম, কেন, তোমরা আর যাবে না? মুমু বলল, কোথায়? আমি বললাম, যেখানে এতদিন ছিলে। মুমু আর কোনো কথা বলছে না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমার অফিসের পাশে একটা স্কুল আছে, ওটাতেই ভর্তি করিয়ে দিব। মুমু বলল, কিন্তু এখন তো বছরের মাঝামাঝি সময়, বাসায় বসে থাকার থেকে ওখানে গেলেও বন্ধু হবে, বাসা থাকলে একাকিত্বতায় ভুগবে। একাকিত্ব খুব বাজে একটা শব্দ, একটা তরতাজা প্রাণ চিবিয়ে চিবিয়ে নিরস করে দেয়। আমি চাই না আমার মেয়ে সেই একাকিত্বের বেদনা পায়। তুমি কাল আমার অফিসে নিয়ে এসো। আমি চলে আসছি, হঠাৎ মুমু পিছনে থেকে ডাকলো। আমি বললাম, কিছু বলবে? মুমু বলল, রুহির মতো করে আমায় একটু আদর করে দিবে। আমি বললাম, আমার আদরে অভিশপ্ত ছায়া আছে, যার উপরে পড়ে তারই জীবন শেষ হয়ে যায়, তাই আদরের দরজা বন্ধ করে দিয়েছি। মুমু বলল, জানতে চাইবে না আমি কোথায় ছিলাম? আমি বললাম, 2 দিন আগেও খুব বেশি জানতে চাইতাম, কিন্তু এখন চাই না। সেখানে তুমি ভালোই ছিলে, আর জেনে তো আর আমার 10টা বছর ফিরিয়ে আসবে না, তাই জানতে চাই না, এভাবেই ভালো আছি। মুমু বলল, আমি বললাম, জানো, আমি তোমায় অনেক খুঁজেছি, পাবো না জেনেও খুঁজেছি। যখন আম্মু আমায় ছেড়ে চলে গেল তখন তোমায় আমার সব থেকে বেশি প্রয়োজন ছিল। বারবার অনুভব করছি আমার পাশে তুমি আছো, কিন্তু নেই। ভেজা ভেজা চোখ নিয়ে চারদিকে শুধুই খুঁজে বেরিয়েছি, কিন্তু কোথাও তোমায় পাইনি। আমার তখন মানসিক শান্তির খুবই প্রয়োজন ছিল। একটু মানসিক শান্তি যে আমায় দিত, তাকে হয়তো আমার জীবনটা নামে করে দিতাম, কিন্তু আমি সেই দিন একটু মানসিক শান্তির জায়গা খুঁজে পাইনি। মুমু চুপচাপ মাথা নিচু করে আমার কথা শুনছে, কোনো সারা শব্দ করছে না। আমি চলে আসবো ঠিক তখনই বলল, আম্মুর অসুস্থতার খবর শুনে আমি এসেছিলাম, আম্মুর সাথে দেখাও করি। আম্মুর পাশে যখন আমি বসেছিলাম, আম্মু আমায় দেখে শুধুই কান্না করছে, আর আম্মুর মৃত্যুটা আমার চোখের সামনেই হয়ে যায়। বিশ্বাস করো, আমার কিছুই করার ছিল না। তখন হাসপাতালে আম্মুর কাছে কেউ ছিল না, আব্বু ওষুধ নিতে গেছিল। আমি ডাক্তারকে ডেকে নিয়ে আসি, কিন্তু এরপর আম্মু মাটি হওয়া পর্যন্ত বোরখার আড়াল করে তোমায় পাশে ছিলাম। তোমার সামনে আসার সাহস হয়নি আমার, প্লিজ আমায় ক্ষমা করে দিও। আমি বললাম, ক্ষমা তো তোমায় আমি অনেক আগেই করে দিয়েছি, আমি রাগ পুষে রাখি না। আমি এখন আসি, কাল চলে এসো। আমি মুমুদের বাসা থেকে চলে আসি। আসার সময় আর একবার রুহির কাছেই যাই, কিন্তু রুহি এবারও আমায় দেখে ভয়ে দৌড়ে পালিয়ে যায়। অফিসে আসার পথে অনেক খেলনার ড্রেস কিনে নিয়ে ম্যানেজারকে দিয়ে মুমুর বাসায় পাঠিয়ে দিলাম। রাতে ঘুমানোর জন্য শুয়ে আছি, কিন্তু চোখে ঘুম আসছে না। প্রিয় মানুষের অভাব মানুষকে ঘুমাতে দেয় না। বিরক্তিকর রিংটোন শুনে বন্ধ চোখ খুলে মোবাইলটা হাতে নিলাম। মুমুর নাম্বার। হ্যাঁ বলো। মুমু বলল, তোমার মেয়ে কথা বলবে। এক মুহূর্তে আমার দুঃখের রাজ্যে খুশির রংধনুর আগমন। উপাস থেকে বলল, বাপি, এই একটা শব্দে কলিজার মাঝে থাকা আগুনগুলো নিভে গেল। এই জন্য বোধহয় আম্মু বলতো, যখন বাপ হবি তখন বুঝবি সন্তানের মূল্য একজন বাবার মার কাছে কি। আমি বললাম, হ্যাঁ আম্মু বলো। রুহি বলল, খেলনাগুলো অনেক সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। আমি বললাম, তোমার আরো খেলনা লাগবে আম্মু? রুহি বলল, না, আম্মুর সাথে কথা বলো। মোবাইলটা মুমুকে দিল। আমি বললাম, ধন্যবাদ তোমায়। মুমু বলল, কেন? মেয়ের সাথে কথা বলিয়ে দেওয়ার জন্য। তোমায় তো একটা কথা বলাই হয়নি। আমি বললাম, কি? মুমু বলল, আজ আব্বু বাসায় এসেছিল, তারপর রুহির সাথে আব্বুর খুব সুন্দর সম্পর্ক হয়েছে, দাদু নাতনি মিলে খেলা করছে, বাইরে ঘুরতে গেছিল। আমি বললাম, তোমায় কিছু বলেনি? মুমু বলল, শুধু বলল তাড়াতাড়ি আমার আপুকে নিয়ে বাসায় চলে আসো, রুহি ঘুমাবে, এখন রাখি। আমি বললাম, কাল সকালে রেডি থেকো, আমি বাসায় গিয়ে নিয়ে আসবো। মুমু বলল, আচ্ছা। পরদিন সকালে রেডি হয়ে আগে মুমুর বাসায় গেলাম। বাসার নিচে গিয়ে কল দিলাম, কোথায় তুমি? তোমাদের বাসার সামনেই দাঁড়িয়ে আছি। মুমু বলল, তোমার মেয়েকে সাজিয়ে দিতে এতই দেরি হয়ে গেল? আমি বললাম, ভালো করে সাজিয়ে দাও, আমার একমাত্র রাজকন্যা। মুমু বলল, 2 মিনিট দাঁড়াও, আসছি। আচ্ছা। রুহিকে নিয়ে প্রথমে ওর স্কুলে গেলাম। স্কুলের টিচারের সাথে আগেই কথা বলে রেখেছি, তাই বেশি সময় লাগলো না। রুহি, তুমি কি আমাদের সাথে যাবে নাকি স্কুলে থাকবে? রুহি বলল, আমি স্কুলে থাকবো। আচ্ছা। পুরোটা সময় রুহি আমার সাথে কোনো কথা বলেনি, শুধু কয়েকবার চোখাচোখি হয়েছে মাত্র। গাড়িতে বসে আছি। আমি বললাম, এখন কোথায় যাবে? মুমু বলল, একবার আমাদের বাসায় নিয়ে যাবে। আমি বললাম, আমাদের বাসায় মানে? মুমু বলল, যে বাসায় আমি বউ হয়ে এসেছিলাম। আমি বললাম, সেটা আর বাসা নেই, সেটা একটা কবর হয়ে গেছে। মানে? যে বাসায় কোনো নারী নেই সে বাসা তো কবরই হবে, তাই না? মুমু বলল, তুমি কি এখন আমায় নিয়ে যাবে? আমি বললাম, আচ্ছা। মুমুকে নিয়ে বাসায় আসলাম। বাসায় এখন কেউ নেই, আব্বু ওনার বন্ধুর বাসায় গেছে। খালা সকালে এসে রান্না করে দিয়ে চলে যায়। মুমু চারদিকে ভালো করে দেখছে, বাসাটা কতদিন থেকে গুছাও না। আমি বললাম, ঠিক মনে নেই।
হাঁটতে হাঁটতে আমার রুমে চলে আসলো। মুমু বলল, এটা রুমের কি অবস্থা করে রাখছো? আমি বললাম, কেন, ঠিকই তো আছে। মুমু বলল, এটা ঠিক আছে? আমি বললাম, হ্যাঁ, আমার এতেই ভালো লাগে। মুমু বলল, আমি ছিলাম তখন তো খাটের কোনায়ও কোনো কাপড় থাকতে দেখলে বকতে। আমি বললাম, তখন তুমি ছিলে। মুমু বলল, 10 বছর হয়ে গেছে, নতুন করে বিয়ে করে সবকিছু নতুন করে শুরু করতে। আমি বললাম, বাক্যটা বলাটা সহজ, কিন্তু করাটা অনেকের পক্ষে হিমালয় জয়ের মতো কঠিন। মুমু বলল, কেন? আমি বললাম, তানিশাকে হারানোর পরপরই তো তোমায় পেলাম। তুমি এসে তানিশাকে ভুলিয়ে দিলে। হয়তো অন্য কেউ এসে তোমাকেও ভুলিয়ে দেওয়ার চেষ্টা করতো, কিন্তু যদি আবার সেও তোমার মতো চলে যায়, তখন আবার নতুন করে একই কষ্ট বারবার পেতে হতো। তাই আর নতুন করে কিছু ভাবিনি। মুমু বলল, তোমায় কিছু কথা বলি, শুনতে ইচ্ছা না হলেও শুনবা। আমি বললাম, আচ্ছা। 1.5 বছর যেতেই আম্মুর সাথে গল্প করতে নিলেই আম্মু আমায় বলতো, এবার তো একটা নাতি নাতনি দিবা, আমায় আর কত অপেক্ষা করাবে বলো তো শুনি। আমিও বলতাম, আচ্ছা দিব। এরপর একদিন গেছিলাম ডাক্তারের কাছে, কয়েকটা টেস্ট দিল। সেগুলো করে রিপোর্ট যখন ডাক্তারকে দেখালাম, তখন সে বলল আমি নাকি মা হতে পারবো না। সেদিন আমি খুব করে কান্না করেছিলাম। আমার মনে তখন একটাই কথা ছিল, যে মানুষগুলো আমায় এতটা ভালোবাসে তাদের সামান্য সুখী করার ক্ষমতা আমার নেই। আমি তাদের মাঝে থেকে শুধু শুধু নিজেকে আর ঋণী করতে পারবো না। এরপর আমি ইউএস চলে যাই। সেখানে আমার বান্ধবী ছিল, ও একটা জব ঠিক করে দেয়। বেশ কিছুদিন যাওয়ার পর শরীর খারাপ লাগে, ডাক্তারের কাছে গেলে জানতে পারি আমি প্রেগনেন্ট। যখন আগে ডাক্তারের কন্ট্যাক্ট নাম্বার খুঁজে কল দেই, তখন জানতে পারি সেই সময় ভুল রিপোর্ট দিয়েছে। অনেকেরই এইরকম ভুল রিপোর্ট দিয়েছে, তারা নাকি আমার নাম্বারে মেসেজ করে জানিয়ে দিয়েছে। কিন্তু আমি বললাম, তুমি একটাবার আমায় জানাতে পারতে। মোমো বলল, তোমায় জানাতে দিলে কখনোই আমায় যেতে দিতে না, তাই জানাইনি। কিন্তু এখন মনে হচ্ছে জানালেই হয়তো ভালো হতো। এই 10টা বছর আমি ঠিক করে কখনো ঘুমাতে পারিনি। তুমি প্লিজ আমায় তোমার বুকে নিয়ে একটু ঘুম বাড়িয়ে দাও। প্লিজ তোমার বুকে আমায় একটু ঠাঁই দাও, আমি সত্যি আর পারছি না। আমি বললাম, বুকটা তো তোমার জন্যই এখনো হাহাকার করে, কিন্তু ভয় হয় আবার ছেড়ে যাবে না তো। মোমো বলল, আমি এখন থেকে তোমায় না জানিয়ে কিছু করব না, তাহলে তোমার থেকে আমায় আলাদাও হতে হবে না। আমি মুমুর দিকে হাত দুটো বাড়িয়ে বুকে আলিঙ্গন করলাম। মোমো শক্ত করে আমায় জাপটে ধরলো। মোমো বলল, আজ আমি শান্তিতে একটু ঘুমাতে চাই তোমার বুকে। কিন্তু মেয়ে তো আমার ভয় পায়। মোমো বলল, তুমি ওর কাছে গেলে ওর ভয় পায়, কিন্তু ও তোমায় খুব ভালোবাসে। ইউএসএ তোমার ছবির সাথে সারাক্ষণ কথা বলতো, ধীরে ধীরে ওর ভয়টা কেটে যাবে। আমি বললাম, তাহলে তোমরা আজই এই বাসায় চলে আসো। মোমো বলল, মোমো আরো শক্ত করে জড়িয়ে ধরলো আমায়। মোমো, রুহি, আব্বু আর আমি 4 জনের সুখের একটা পরিবার। ভালোই চলছে দিনগুলো। যেদিন জীবন থেকে হারিয়ে গেছে এগুলোর জন্য আফসোস না করে সামনের দিনগুলো কি করে ভালো করা যায় সেই চিন্তায় ব্যস্ত। আজ আমাদের 15তম বিবাহ বার্ষিকীতে আমার বউয়ের পক্ষ হতে আমার জন্য অন্য আরেকটা শ্রেষ্ঠ উপহার। আমি এক পুত্র সন্তানের পিতা হতে যাচ্ছি। আমার রাজ্য এক রাজকন্যা আর এক রাজপুত্র দিয়ে পরিপূর্ণ হতে চলেছে। তো এখানেই শেষ হয়ে যায় অর্ধাঙ্গিনী সিজন 2। তো এরপরে অর্ধাঙ্গিনীর আর কোনো সিজন নেই, এখানেই শেষ। আশা করি সবারই গল্পটা ভালো লেগেছে। আপনাদের জন্য আরো একটি নতুন গল্প নিয়ে আসবো, একদমই ইন্টারেস্টিং একটা গল্প। তো নতুন গল্পের জন্য সবাই প্রস্তুত থাকবেন। আজকে এই পর্যন্তই। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।